এক যে ছিল রাজা, কোথায় বলতো? আজ যেমন রাজার অভাব ঘটেছে, সমস্ত পৃথিবীতে কটি রাজা আছে আঙ্গুলে গোনা যায়। সেদিন তো তা ছিল না। ছোট ছোট রাজ্যে ছোট ছোট রাজা দেশময় ছড়িয়েছিল। রাজ্য ছোট হলে কি হয়, রাজাদের দম্ভ ছোট ছিল না। যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, অনেক সময় বেশ ভারী ভারী যুদ্ধ। এই কাহিনী সেই সময়কার, এবং যে রাজার কাহিনী বলতে যাচ্ছি তিনি ছিলেন বৈশাখীর রাজা শূরসেন। ছোট রাজ্য, কিন্তু বড় রাজা। সৈন্য সামন্তের দিক দিয়ে নয়, হৃদয়ের দিক দিয়ে। প্রজারা তাকে দেবতার মতো শ্রদ্ধা করত। সেই রাজার একটি মেয়ে ছিল, গোপা তার নাম। পরমা সুন্দরী মেয়ে, যেমন রূপ তেমনি গুণ, তেমনি বিদ্যা। গুণবিদ্যা নয়, গুণবিদ্যা কে চায় বলো? রূপের খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তরে। শুনে সমস্ত রাজাই গোপাকে বিয়ে করবার জন্যে ব্যস্ত হয়ে পড়লেন। কাছের রাজ্য মগধ, তার রাজধানী পাটলিপুত্র। সেখানকার রাজা ছিলেন ইন্দ্রগুপ্ত, যেমন বীর তেমনি নিষ্ঠুর। সবাই তাকে ভয় করত। তার সৈন্যবাহিনী ছিল বিপুল, যার খরচ চালাতে প্রজারা হিমশিম খেয়ে যেত। অথচ না চালিয়েও উপায় নেই, সবাই মগধকে ভয় করে। এই ছিল রাজা প্রজা সবারই অহংকার। দেশে দুর্ভিক্ষ লেগেই থাকতো, তাতে কি হয়েছে? প্রতিবেশীরা যে তাদের সমীহ করে, এইটাই তো মস্ত বড় কথা। তারা পেটে কিল মারে আর বিপুল সৈন্যবাহিনীর খরচ যোগায়। বৈশালীর নিকট প্রতিবেশী হচ্ছে মগধ, তার বেশি লোভ, দম্ভও বেশি। সুতরাং বৈশালীর রাজসভায় মগধরাজ ইন্দ্রগুপ্তের দূত সবচেয়ে আগে এসে পৌঁছলেন। রাজা শূরসেন ইন্দ্রগুপ্তের দূতকে সসম্মানে রাজসভায় আহ্বান করলেন। জানতে চাইলেন মগধরাজের অভিপ্রায় কি। দূত সবিনয়ে জানালেন, মহারাজের জন্যে পরম ভট্টারক, পরম সৌগত পঞ্চশ্রী মগধরাজ কিছু উপঢৌকন পাঠিয়েছেন আর একখানি পত্র দিয়েছেন। মূল্যবান উপঢৌকন, সুসজ্জিত হস্তি, অশ্ব, মণিমাণিক্য খচিত তরবারি, আরো অনেক কিছু। শূরসেন প্রকাশ্যে প্রসন্ন হাস্যে উপঢৌকন গ্রহণ করলেন, কিন্তু মনের মধ্যে চিন্তার প্রবল ঝড় বইছে। কেন এই উপঢৌকন? ইন্দ্রগুপ্তকে তিনি ভালো করেই চেনেন। এই মূল্যবান উপঢৌকনের পিছনে গূঢ় অভিসন্ধি কিছু একটা আছেই, তা পাওয়া যাবে তার প্রেরিত পত্রে। উপঢৌকনের চেয়ে পত্রের জন্যই তার বেশি আগ্রহ। সবশেষে একখানি স্বর্ণপাত্র দূত মগধরাজের পত্র শূরসেনের হাতে অর্পণ করলেন। শূরসেন যেমন সন্দেহ করেছিলেন তাই। মগধরাজ গোপার পানি প্রার্থনা করেছেন। ভাষা ভদ্র এবং বিনীত, কিন্তু তাতেও ইন্দ্রগুপ্তের ঔদ্ধত্য ও দর্প ঢাকা পড়েনি। শূরসেনের ললাটে ভ্রুকুটি ঈষৎ খেলে গেল, কি গেল না বোঝা গেল না। স্বাভাবিক প্রসন্ন হাসে দূতকে বললেন, আজ আপনারা রাজ্যের অতিথিশালায় বিশ্রাম করুন। পথশ্রমে আপনারা ক্লান্ত, কাল এ বিষয়ে আলোচনা হবে। পরদিন সন্ধ্যায় যখন রাজসভা বসল, তখন দূতকে সসম্মানে নিয়ে আসা হলো। শূরসেন তার হাতে পত্র দিয়ে বললেন, এই পত্র মগধরাজকে দেবেন আর বলবেন যে আমার কন্যাকে মহারাজের হাতে সম্প্রদান করতে পারলে গৌরবান্বিত বোধ করতাম, কিন্তু তা হবার নয়। তার বিবাহ অন্যত্র স্থির হয়ে গেছে। দূত করজোড়ে বললেন, মহারাজ যদি অভয় দেন তাহলে আরো একটি কথা নিবেদন করি। শূরসেন বললেন, নির্ভয়ে বলুন। দূত বললেন, মহারাজ আপনার কন্যাকে বিবাহের জন্যে অন্তত আগ্রহান্বিত,
তার ইচ্ছা অন্য প্রস্তাব ভেঙে দিয়ে আপনি তাকেই কন্যা সম্প্রদান করে সম্মানিত করুন। রাজা বললেন, তা সম্ভব নয়। কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দুটি বন্ধু রাজ্যের মধ্যে যুদ্ধবিগ্রহ বাঁধানো কি সমীচীন হবে? না, কিন্তু সে তো আমার উপর নির্ভর করে না। আপনি ও কথা মগধরাজকেই বলবেন। দূত চলে গেলেন। সবাই বুঝলে যুদ্ধ আসন্ন। মগধরাজ যে প্রকৃতির লোক, তিনি সহজে ছাড়বেন না, এবং এই যুদ্ধের পরিণাম কি তাও অনুমান করতে কারো কষ্ট হলো না। মগধের যুদ্ধকৌশল বিপুল সৈন্যবাহিনী, অন্যদিকে বৈশালী সমশক্তিতে দুর্বল। রাজকরের অধিকাংশ তিনি প্রজার হিতার্থে ব্যয় করেন। রাজ্যের শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্যে যে পরিমাণ সৈন্যবল নিতান্তই দরকার, সেই পরিমাণই তার সৈন্যবল। মগধরাজের বিপুল বাহিনীর কাছে তা কিছুই নয়। মন্ত্রীরা বললেন, কাজটা ভালো হলো না মহারাজ। শূরসেন বললেন, না, কিন্তু তাছাড়া উপায় ছিল না। মন্ত্রীরা বললেন, তা সে যা হবার হয়েছে। এখন খুব তাড়াতাড়ি আমাদের সৈন্যবৃদ্ধি করতে হবে। কেন? যুদ্ধ আসন্ন, সে কি বুঝতে পারছেন না? পারছি, কিন্তু আমার কন্যার বিবাহ একটা সামাজিক ব্যাপার। তার সঙ্গে রাজার কোনো সম্পর্ক নেই। যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি। আমার কন্যার বিবাহের জন্য রাজ্য কেন ক্ষয়ক্ষতি সহ্য করবে? মন্ত্রীরা অবাক। তাহলে কি করবেন স্থির করেছেন? রাজা বললেন, এখন থেকে স্থির করার কি আছে? মগধ বাহিনী আক্রমণ করতে আসক্ত। মন্ত্রীরা বুঝলেন এই দুর্বল রাজার মূর্খতায় বৈশালীর সর্বনাশ আসন্ন। অথচ রাজা যদি আদেশ না দেন, তারা কি বা করতে পারেন? মন্ত্রীরা যা আশঙ্কা করেছিলেন তাই হলো। ঝড়ের বেগে মগধ সৈন্য বৈশালীর সীমান্তে এসে উপস্থিত হলো। শুনে বৈশালীর সৈন্যরা মরিচা ধরা তলোয়ারে শান দিতে লাগলো, কিন্তু তাতে প্রজারা আশ্বস্ত হতে পারল না, রাজসভার মন্ত্রীরাও না। সবাই কাঁপতে কাঁপতে রাজসভায় ভিড় করল। মহারাজ, শূরসেন হেসে বললেন, তোমরা নিশ্চিন্তে নিজের নিজের কাজে যাও। আমার মেয়ের বিবাহ নিয়ে যদি যুদ্ধ বাধে, তাতে বৈশালীর একটি লোককেও আমি মরতে দেব না। পরদিন প্রত্যুষে একটি পাখি জাগছে। তখনও চারিদিকে পাতলা অন্ধকার রয়েছে। বৈশালীর প্রজারা ঘরের মধ্যে। সেই সময় মহারাজ শূরসেন তার প্রকাণ্ড বড় ঘোড়ায় চড়ে সিংহদ্বার পার হলেন। প্রজারা দেখতে পেলেন না, কিন্তু মগধের সৈন্যরা দেখলে এক দীর্ঘদেহ গৌরকান্তি বীর প্রকাণ্ড বড় ঘোড়ায় চড়ে তাদের শিবিরের দিকে আসছেন। একা নিরস্ত্র। শিবিরের বাইরে এসে দেখলেন স্বয়ং মহারাজ ইন্দ্রগুপ্ত। প্রথমে তিনি ভেবেছিলেন কোনো দূত বোধহয় বৈশালীর রাজের পত্র নিয়ে এসেছেন, কিন্তু তার যে দূত বৈশালী রাজের কাছে পত্র নিয়ে গিয়েছিলেন, তিনি বললেন, উনি স্বয়ং বৈশালী রাজ। ইন্দ্রগুপ্ত হতচকিত। বৈশালী রাজ স্বয়ং? তিনি আসছেন শত্রু শিবিরে একা নিরস্ত্র? শূরসেনকে সসম্মানে তিনি শিবিরে এনে বসালেন। বিস্মিত ভাবে জিজ্ঞাসা করলেন, কি উদ্দেশ্যে এইভাবে একাকী নিরস্ত্র অবস্থায় শত্রু শিবিরে মহারাজের আগমন? জানিয়ে আমাদের কৌতূহল চরিতার্থ করবেন কি? শূরসেন হেসে উত্তর দিলেন, শত্রু শিবির আপনি কাকে বলেন মহারাজ? পৃথিবীতে আমার কোনো শত্রু নেই। আমাকে আপনি ভয় করেন না? না মহারাজ, কোনো মানুষকেই আমি ভয় করি না। সকল মানুষ আমার বন্ধু, আমার ভাই। ইন্দ্রগুপ্ত অবাক। শূরসেনের চোখে ভয়ের চিহ্নমাত্র নেই। শূরসেন বললেন, যাক সে কথা। আমার আসার উদ্দেশ্য অকারণ রক্তপাত থেকে আপনাকে নিবৃত্ত করা। আমার কন্যা বিবাহিতা। ইন্দ্রগুপ্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এ কথা তো শুনিনি। না শোনারই কথা মহারাজ। আমি আমার মহারানী এবং রাজকন্যার অতি বিশ্বস্ত কয়েকজন সহচরী ছাড়া কেউ জানে না। রাজকন্যার স্বামীকে বলবেন? বলার ইচ্ছা ছিল না, কিন্তু বলতেই হচ্ছে। রাজকন্যার স্বামী পশুপতিনাথ। তিনি
ও কি কোনো রাজা? সুরসেন হাসলেন। তাকে রাজা বললে রাজা, ভিখারি বললে ভিখারি। কোথায় তার রাজ্য? সমস্ত স্থানই তার রাজ্য, আবার সমস্ত হৃদয়ের কাছে তার অঞ্জলি পাতা। ভিক্ষা চান। ইন্দ্রগুপ্তের বুঝতে দেরি হচ্ছিল। সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি কি ভগবান পশুপতিনাথের কথা বলছেন? হ্যাঁ মহারাজ। এ কি কেউ বিশ্বাস করতে পারে? পারে না বলেই তো গোপন রাখা হয়েছে, কিন্তু সত্য। আমাকে দেখাতে পারেন? সুরসেন কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, পারি, যদি আজ গভীর রাত্রে আমারই মতো একা এবং নিরস্ত্র আমার প্রাসাদে আপনি আসতে পারেন। শক্ত? ইন্দ্রগুপ্ত বললেন, আপনি প্রাসাদে ফিরে যান মহারাজ। আজকের দিনটা আমাকে ভাবতে সময় দিন। সন্ধ্যার পূর্বে আপনার কাছে খবর পাঠাবো। সেই রাত্রে ইন্দ্রগুপ্ত বৈশালী প্রাসাদ সংলগ্ন পশুপতিনাথের মন্দিরে গিয়েছিলেন, একা এবং নিরস্ত্র। সমস্ত দিনের ঐকান্তিকতায় ভয়কে তিনি জয় করে ফেললেন। মন্দিরে কি দেখেছিলেন কাউকে কখনো বলেননি। বাইরে থেকে এইটুকু শুধু বোঝা যেত, এই দুর্দান্ত মানুষটির বুকের মধ্যে সমস্তক্ষণ যে ভূমিকম্প চলত তা স্তব্ধ হয়ে গেছে। তার নিজের মধ্যেকার ভয় গেছে কেটে, তাই অবশিষ্ট জীবন কাউকে আর ভয় দেখাবার চেষ্টা করেননি।